আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগত। সবার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, সাথে আমাদের সাবস্ক্রাইব করবেন। এখন আসছি খবরের আলোচনায়। কেন রাফায় পেরে উঠছে না ইসরায়েল? নতুন সেনা পাঠানোর পরিকল্পনা কি কারণে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার দক্ষিণাঞ্চলের শহরে হামাসের 4টি ব্যাটালিয়ন ধ্বংস করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন, রাফায় চালানো সামরিক অভিযান কয়েক মাস বা কয়েক বছরের জন্য নয়, বরং কয়েক সপ্তাহের ব্যাপার মাত্র। মার্কিন সংবাদ চ্যানেল সিএনবিসি বুধবার নেতানিয়াহুর সাক্ষাৎকার গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটি মতবিরোধ রয়েছে, তবে তিনি বলেন, আপনার বেঁচে থাকা এবং আপনার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আপনার যা করা দরকার, কখনো কখনো তা আপনাকে কেবল করে যেতে হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়েছেন যে ইসরায়েলি বাহিনী বেসামরিক অনেক মানুষের আশ্রয় গ্রহণ করা রাফায় বড় আকারের স্থল অভিযান চালালে ওয়াশিংটন গোলাবারুদ ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ রাখবে। বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিয়েছে যে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান যুদ্ধে বিরতি টানায় একটি অগ্রগতি অর্জনের চেষ্টা করতে চলতি সপ্তাহান্তে ইসরায়েল ভ্রমণের পরিকল্পনা করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী বুধবার বলেছে যে গত একদিনে তারা ভূখণ্ড জুড়ে প্রায় 80টি লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালিয়েছে। সামরিক বাহিনী আরও জানায় যে তাদের স্থলবাহিনী রাফা এবং উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় বিপুল সংখ্যক হামাস যোদ্ধাদের নির্মূল করেছে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে? আপনার মূল্যবান মতামত আমাদের জন্য ভীষণ জরুরি। ইয়েস অর নো কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আসুন পরবর্তী সংবাদের আলোচনায় চললাম। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি, রাফায় অভিযান চালানোর পক্ষে জাতিসংঘের আদালতে যে যুক্তি হলো, ইসরায়েল যা আমাদের যুক্তি দিল আত্মরক্ষার জন্য, রাফায় ইসরায়েলের অভিযান চালানোর অধিকার আছে বলে দাবি করেছে ইসরায়েল। শুক্রবার জাতিসংঘের শীর্ষ আদালতে এমনই দাবি করেছেন ইসরায়েলি আইনজীবীরা। আল জাজিরার খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা যুদ্ধবিরতির আদেশ দেওয়ার জন্য আইসিজে কে জরুরি অনুরোধ করেছেন। এর শুনানিতে ইসরায়েলের আইনজীবীরা বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য দক্ষিণ গাজার রাফায় পুরো মাত্রায় আক্রমণে এগিয়ে যাওয়ার অধিকার রয়েছে এই দেশটির। আন্তর্জাতিক আইনে জন্য দুটি ইসরায়েলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিলাদ নোম আন্তর্জাতিক আদালতকে বলেছেন, এটি সত্য যে রাফা হামাসের একটি সামরিক ঘাঁটি। এটি ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্য হেগ থেকে রিপোর্ট করে আল জাজিরার স্টেপ ভ্যাশেন বলেছেন, শুনানিটি অস্বাভাবিক ছিল। একজন জার্মান বিচারক ইসরায়েলকে পরের দিনের মধ্যে গাজায় ঘোষিত উচ্ছেদ অঞ্চলে মানবিক অবস্থার তথ্যের জন্য একটি অনুরোধের লিখিত প্রতিক্রিয়া জমা দিতে বলেছিলেন। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে যা আমরা আলোচনা করব তা হলো, রাশিয়ান ও চীনারা চিরকালের ভাই ভাই, পুতিন বলেছেন। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1940-এর দশকের একটি গানের উদ্ধৃতি দিয়ে মস্কো এবং বেইজিং এর মধ্যে সম্পর্কের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। রাশিয়া ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 75তম বার্ষিকী এবং ক্রস সাংস্কৃতিক বছর শুরু করার জন্য উৎসর্গীকৃত একটি কনসার্টের আগে বক্তব্য রেখে তিনি দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ মিথস্ক্রিয়ার আস্থা প্রকাশ করেছেন। ইভেন্টটি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 75তম বার্ষিকীতে উৎসর্গীকৃত। সেই সময়ের একটি বিখ্যাত গান রয়েছে, এটি 75 বছর আগে তৈরি করা হয়েছিল, তবে আজ প্রায়শই গাওয়া হয়। এতে একটি বিশেষ বিখ্যাত লাইন রয়েছে, রাশিয়ান এবং চীনারা চিরকালের ভাই ভাই, বলেছেন পুতিন। আমি নিশ্চিত যে আমরা সুরেলা রাশিয়ান চীনা অংশদারিত্বের ভ্রাতৃত্ববোধকে জোরদার করতে থাকব। রাশিয়ান প্রেসিডেন্ট জোর দিয়ে এমন কথাই বলেছেন। শ্রোতারা প্রথমে রাশিয়ান বক্তৃতা এবং তারপরে চীনা অনুবাদ শুনে উভয় সময়ই রাশিয়ান প্রেসিডেন্টের কথাকে সাধুবাদ জানায়। সূত্র তাস। এর পরবর্তীতে যে খবরটি আমরা আলোচনা করতে চলেছি তা হলো, ট্রাম্প নাকি বাইডেন, বিশ্বের স্বার্থে কাকে আমরা বেছে নেব।
1861 সালে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন অঙ্গরাজ্য দাঙ্গায় 6 লাখের বেশি মানুষ মারাও গিয়েছিল। গৃহযুদ্ধ শেষে দাস প্রথার অবসান হলো, তবে পরবর্তী কয়েক দশকে বর্ণবাদী শক্তিগুলো আবার ক্ষমতায়ও ফিরে এলো এবং পুরানো কনফেডারেসি জুড়ে বর্ণবাদী সরকার প্রতিষ্ঠা লাভ করলো। সেটি ছিল আমেরিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। 1929 সালে ওয়াল স্ট্রিট ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বেশিরভাগ দেশ মহামন্দার মুখে পড়ল। সেটি ছিল আমেরিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। যুক্তরাষ্ট্র এখন সামরিক খাতে বছরে প্রায় 10,000 কোটি টাকা ডলার ব্যয় করছে, যার পরের সারির অন্তত 10টি দেশের মিলিত সামরিক ব্যয়ের চেয়ে অনেকটা বেশি। এই ব্যয় খাদ্য, আবাসন এবং শিক্ষার জন্য বরাদ্দ করা মোট ফেডারেল তহবিলের চেয়ে অনেকটাই বেশি। এর মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার বর্তমানে গাজায় নেতানিয়াহুর ডানপন্থী চরমপন্থী ইসরায়েলি সরকারের দ্বারা পরিচালিত ভয়াবহ যুদ্ধের সমর্থনে ব্যয় করা হচ্ছে। সুতরাং চোখ বুজে বলে দেওয়া যায়, আমরা আমেরিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। এই অবস্থায় আমাদের প্রতিক্রিয়া কি হবে বা কি হওয়া উচিত? ইসরায়েলের বিষয়ে বাইডেনের অবস্থান নিয়ে যদি আপনার নেতিবাচক ধারণা থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে এক্ষেত্রে ট্রাম্পের অবস্থান বাইডেনের চেয়ে অনেক বেশি খারাপ। প্রথমত, আমরা যে বেদনাদায়ক এবং জটিল বাস্তবতার মুখে পড়েছি, সেই বিষয় থেকে সরে এসে আমরা উট পাখির মতন বালুতে মুখ গুজে থাকতে পারি না। আমরা কিছু না দেখার ভান করে খবর পড়া বন্ধ করতে পারি না, কিংবা টিভি বন্ধ করে রাখতে পারি না। আসুন পরবর্তী খবরে আসি। ফিলিস্তিনের জন্য বিশ্বের প্রতি যে আহ্বান জানালেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের আরো দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্বাধীনতার জন্য ফিলিস্তিনের এই সংগ্রামকে সবার সম্মান করতে হবে বলেও তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় জর্জিয়ায় প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজেকে অভ্যর্থনা জানানোর পর এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এই খবর পাওয়া গিয়েছে আনাদোলুর থেকে। এরদোগান বলেন, দীর্ঘ সময় স্বাধীনতা সংগ্রামের জন্য ফিলিস্তিনিরা ব্যাপক মূল্য দিয়েছেন। এদের এই সংগ্রামের জন্য আইন ও কূটনীতির ভিত্তিতে সবার এটি সমর্থন করা উচিত। কোবাখিদজের সঙ্গে বৈঠকে বর্তমান আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলোর ওপর আলোকপাত করা হয়েছে। উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোগান বলেন, গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সম্পর্কে তাদের মূল্যায়ন মতামত শেয়ার করেছেন। গত 10ই মে জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত সিদ্ধান্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান প্রদর্শন করছে। উল্লেখ করে এরদোগান বলেন, তিনি বিশ্বজুড়ে ফিলিস্তিনের জন্য চলমান সমর্থনমূলক পদক্ষেপগুলোকে মানব বিবেকের দিক থেকে অত্যন্ত অর্থবহ ও মূল্যবান বলে মনে করেন। আসুন পরবর্তী খবরে চলে আসছি। অন্যদিকে অপর একটি আলোচ্য বিষয় হলো কেন গাজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভায় ফাটল। যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে তা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একটি পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। বুধবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই চ্যালেঞ্জ করেন তিনি। গাজায় যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী সামরিক কর্মকাণ্ডের বিরোধিতা করে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। তার এমন চ্যালেঞ্জকে সমর্থন জানিয়েছেন দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গান্তজ। তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি গ্যালান্টের নাম উল্লেখ না করে গাজায় 8 মাস ধরে চলা সংঘাতে এখনো হামাসকে ধ্বংস করতে না পারার অজুহাত তৈরি করেছেন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল। তবে নেতানিয়াহুর এমন মন্তব্যে সন্তুষ্ট হতে পারেননি দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী ও মধ্যপন্থী সাবেক জেনারেল বেনি গান্তজ। তিনি গ্যালান্টের পক্ষ নিয়ে বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী সত্য কথাই বলেছেন। গ্যালান্ট বলেছিলেন, হামাসকে পরাজিত করার এবং সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে
7 অক্টোবর জিম্মি হওয়া ইসরায়েলিদের পুনরুদ্ধার করার যে লক্ষ্য নেতানিয়াহু সরকার নিয়েছে সেগুলো পূরণ করতে হলে গাজায় অবশ্যই একটি বিকল্প ফিলিস্তিনি শাসনের ভিত্তি স্থাপন করতে হবে। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো আমাদের ভূমি থেকে ইসরায়েলের মুছে যাওয়া অবশ্যম্ভাবী। ফিলিস্তিনের ইসলামী প্রতিশোধ আন্দোলন হামাসের পলিটি ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরায়েলের মুছে যাওয়া বিষয়টি নিশ্চিত এবং চূড়ান্ত পরিণতিতে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। গতকাল নাকবা দিবসের বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে হামাস নেতা এই কথাই বলেছেন। 1948 সালের এই দিনে পশ্চিমা ষড়যন্ত্র ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলের মাধ্যমে অবৈধ ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। সেই সময় রাতারাতি ফিলিস্তিনের অন্তত 7.5 লাখ মানুষকে উদ্বাস্তু করা হয়, যারা আজও মাতৃভূমিতে ফিরতে পারেননি। এই দিবসকে ফিলিস্তিনিরা নাকবা বা বিপর্যয় দিবস বলে স্মরণ করেন। হামাস নেতা বলেন, আমাদের ভূমি থেকে ইসরায়েল মুছে যাবে, এটি পবিত্র কুরআনের কথা, যা অবশ্যম্ভাবী এবং ঐতিহাসিকভাবে সত্য। তারা ফিলিস্তিনি জাতি এবং পবিত্র স্থানগুলিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ফিলিস্তিনি ইস্যু আমাদের সচেতন জনগণ এবং সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে রয়েছে। ইসমাইল হানিয়া আরো বলেন, গত 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে যে অপারেশন আল আকসা পরিচালিত হয়েছে তা ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতা আন্দোলনের পটভূমি হিসেবে কাজ করবে। এই অভিযানের মধ্য দিয়ে ফিলিস্তিনের যোদ্ধারা ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত শক্ত ঘাঁটিগুলিতে ঢুকে পড়েছে এবং তারা একসময়কার অপরাজেয় ইসরায়েলি বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ইহুদিবাদী ইসরায়েল কিভাবে ফিলিস্তিনি জনগণের উপর, বিশেষ করে নারী ও শিশুদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এদিকে আরো একটি হট নিউজ হলো, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি পাল্টা যে বার্তা দিল ভারত। ইরানের চাবাহার সমুদ্র বন্দর পরিচালনার জন্য তেহরানের সঙ্গে চুক্তি করেছে ভারত। এতেই খেপেছে যুক্তরাষ্ট্র, দিয়েছে নিষেধাজ্ঞার হুমকি। তবে এই হুমকি তোয়াক্কা না করে বলে জানিয়েছে একেবারেই ভারত, তারা বলতে চেয়েছে তারা এই হুমকির কোনো তোয়াক্কা করে না। বুধবার পশ্চিমবঙ্গের কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ধরনেরই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের কারণে পুরো অঞ্চল উপকৃত হবে, জনগণেরও এটি সম্পর্কে উত্তীর্ণ হতে হবে। একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত কখনো নয়। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে এই জয়শঙ্কর বলেন, আমি এই নিয়ে কিছু মন্তব্য দেখেছি। আমি মনে করি না যে জনগণের এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকা উচিত। আপনি যদি চাবাহার বন্দরের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব মনোভাব দেখেন, তারাও এই বন্দরের বৃহত্তর মানসিকতার প্রশংসা করেছেন। আমরা এটিতে কাজ করব।